তো শ্বসন কয় প্রকার? ফার্স্টে হচ্ছে দুই প্রকার, একটা সবাত আর একটা অবাত। তো সবাত কোনটা? সবাদে অক্সিজেন থাকবে আর অবাদে অক্সিজেন নাই। কিভাবে হয়? এনজাইমের মাধ্যমে হয়। এখন শ্বসনটা আসলে কি, রেসপিরেশনটা কি? আমরা একটা জিনিস পড়ছিলাম যে ওই যে তোমাকে অল্প একটু বলছিলাম জারণ বিজরণের, মনে আছে? জারণ বিজরণ, জারণ বিজরণে কি বলছিলাম? যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ। এখন এইটা হচ্ছে আধুনিক নিয়ম। আর প্রাচীন আরেকটা নিয়ম ছিল যে যদি কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন হয়, কি? তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন হয়, তড়িৎ ঋণাত্মক মৌলের যদি সংযোজন হয় সেটা হচ্ছে জারণ। ঠিক আছে? তো এখানে দেখো অক্সিজেন তড়িৎ ঋণাত্মক। কেন ঋণাত্মক? আমরা জানি অক্সিজেন সব সময় সে টু নেগেটিভ গঠন করে, পজিটিভ নর্মাল সেন্সে হয় না। তো যখন হয় না তার মানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল। আর তড়িৎ ঋণাত্মক মৌল কেন? ওই যে ওর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন কম থাকে, এজন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তো তার মানে এটা তড়িৎ ঋণাত্মক মৌল। তো যে কোনো একটা কিছুর সাথে যখন তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে জারণ প্রক্রিয়া। তাহলে এই জায়গায় আমরা দেখি এই যে সম্পূর্ণভাবে জারিত হয়ে, তো জারিত কথাটা আসছে কিন্তু এইখান থেকে। ঠিক আছে? তো এইবার যার অক্সিজেন, আর আরেকটা জিনিস আমরা শিখছিলাম সেটা হচ্ছে অক্সিজেন কোনো কিছুর সাথে রিয়াকশন করা মানে সেটা দহন করা, মানে জ্বালানো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্লুকোজ এটা জ্বলছে, মানে জারিত করছে। গেল, এটুকু আমরা বুঝলাম জাস্ট। তো এখানে কি বলছে? শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। তাহলে প্রথমত আমরা খাচ্ছি সাপোজ শর্করা। এখন শর্করাটা যে খাইলাম, শর্করা থেকে আমাদের কি চলে আসছে? ডাইজেশন হচ্ছে, ডাইজেশন প্রক্রিয়ায় এটা ভাঙছে, ভেঙে অ্যাট লাস্ট মৌল আসতেছে গ্লুকোজ। এই যে শর্করা থেকে গ্লুকোজ পর্যন্ত আসা, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের দেখানো হয় না এখানে। তো এইটা কেমনে আসলো? এটা তো আমরা মানে এটার এই যে বিভিন্ন ইন্টেস্টাইন আছে বা বিভিন্ন যে প্রসেস টোসেস গুলো আছে, এখানে অনেক এনজাইম টেনজাইম কাজ করে, এই জন্য এটা অনেক বড় একটা ঝামেলার জিনিস, এই জন্য এখানে বেশি একটা শো করেনি। তো আমরা আগে ক্ষুদ্রতম একটা অণুতে আসলাম, গ্লুকোজ। এই সেই গ্লুকোজ। এইবার গ্লুকোজে কি হচ্ছে? অক্সিজেন দিয়ে জারিত করছি। কয়টা অক্সিজেন লাগবে? গ্লুকোজে আমরা জানি যে কার্বন থাকে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এখন কার্বন আছে 6টা, তো প্রত্যেকটা কার্বনকে জারিত করতে আমার একটা করে অক্সিজেন লাগছে। এজন্য কার্বন 6টা, এজন্য অক্সিজেন 6টা লাগছে। প্রত্যেক অণু অক্সিজেনে 2টা করে। এবার কি হচ্ছে? বিভিন্ন এনজাইম এখানে ইনভলভ, সেটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি তৈরি করছে। সবাত শোষণে মানে এই শোষণে কি হচ্ছে? এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টা এটিপি তৈরি করছে। এইবার আমরা দেখব যে আসলে প্রসেসটা কি। আর অবাত শোষণে কি হয়? অবাত শোষণে এনজাইমের মাধ্যমে ইথাইল অ্যালকোহল হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এইবার সবাত শোষণটা আমরা একটু ডিটেলস দেখি। তো ফার্স্টে আমাদের গ্লুকোজ, গ্লুকোজ কি হচ্ছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি কি করলো? তৈরি করলো। তৈরি করলো না খরচ করলো? খরচ করলো। এটা এটা হচ্ছে তুমি দিচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে দিচ্ছ। তাহলে 2টা এটিপি আমরা আগে খরচ করা লাগতেছে, তারপরে গ্লুকোজ ভাঙছে, ভাঙে কি তৈরি হচ্ছে? 4টা এটিপি, 2টা এনে ডিএইচ 2, এটা তৈরি হলো। আর কি হলো? এইটা ছিল 6 কার্বন, C6H12O6। এখান থেকে 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। এটা কত? 3 কার্বন। এটাও 3 কার্বন। তাহলে 6 কার্বন মাঝামাঝি জায়গা থেকে ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। আর কি তৈরি করছে? এটা ভাঙার সময় শক্তি নির্গত হয়েছে। এইবার আসি 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, এরপরে
অ্যাসিটাল কোয়ে একটা এনজাইম একটাকে ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতেছে, এবং এই প্রসেসে একটা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ঠিক আছে, আর কি হচ্ছে, একটা NaDH2 তৈরি হচ্ছে। এই তীর মানে তৈরি হওয়া, আর এইদিকে যেটা দিচ্ছে এটা হচ্ছে আমার এর মধ্যে ঢুকছে। গেল, সেম প্রসেস। তাহলে আমরা এখানে পাইলাম 4টা এটিপি, এখানে পাইলাম 2টা NaDH2, এখানে NaDH2, এখানে NaDH2। গেল। এরপর কি হচ্ছে, পরবর্তী প্রসেসে এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এইটা ক্রেভেজ সাইকেলে ঢুকছে। ক্রেভেজ সাইকেল কোনটা? সাইটিক অ্যাসিড সাইকেল। এইটা আমরা পরে বুঝবো যে আসলে জিনিসটা কি। তাহলে আমার ক্রেভেজ সাইকেলে ঢোকা পর্যন্ত প্রসেস এইখানে, এই যে ঢুকছে, এইটুকু আমরা বুঝলাম। তো এইখান থেকে কি হলো, আমার কার্বন ডাইঅক্সাইড পানি 38টা এটিপি তাপ শক্তি। এই 38টা এটিপি 2টা এটিপি আমার এখানে খরচ হয়ে যায়, এজন্য এখানে 36টা এটিপি থাকে। অ্যাকচুয়াল আমরা পাই 36টা, কিন্তু আমাদের তৈরি হচ্ছে 38টা। আচ্ছা, এটিপিটা কি? এটিপিটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, 3টা ফসফেট আছে, ট্রাই। এখান থেকে শক্তি কেমনে পাই আমরা? এইটা ভেঙে এডিপি তৈরি করে, ডাইফসফেট। 2টা ফসফেট, তাহলে এখান থেকে এই যে একটা ফসফেট বেরিয়ে গেল, এই এইটার মাধ্যমে আমরা শক্তি পাই। তো গ্লাইকোলাইসিসে দেখি এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট তৈরি করলো, 4 অণু এটিপি তৈরি হয়, এর মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। ঠিক আছে, যেটা বলেছি এইটা সেইটা। আর এইটা গেল, এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেন প্রয়োজন হয় না, তাই এটা গ্লাইকোলাইসিস সবাদবা 2 প্রকারেই হয়। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে। এইটা কেন বললাম? এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, এইটা সাইটোপ্লাজমে ঘটে, আর এই ক্রেভেজ সাইকেল কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য আমাদের মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, শক্তি উৎপাদন একদম কেন্দ্র বলা হয়। তাহলে কেন পাওয়ার হাউস বলা হয়? মনে করো এই একটা সেল, এই সেলের এইখানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে সাইটোপ্লাজম এইটা। এবার এই, তাহলে একটা জিনিস দেখো, আমার নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ তো আর বাইরে থাকবে না। তো এই ডিএনএ এর এখান থেকে সিগন্যাল দিচ্ছে, সিগন্যালের প্রভাবে আমার তো একটা গ্লাইকোলাইসিস গঠন হবে। তো সেই, এইবার গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে। এবার সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হওয়ার পরে মনে করো এইখানে মাইটোকন্ড্রিয়া আছে। এইবার এই, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এরকম এরকম খানিকটা, আচ্ছা যাই হোক। তো এরপরে এইখান থেকে গ্লাইকোলাইসিসের যে অ্যাসিটাইল কোয়ে কোয়ে তৈরি হলো, সেইটা এখান থেকে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যাবে, যাই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমার পরবর্তী যে ক্রেবস সাইকেল, এটা এর মধ্যে হবে। এবার ক্রেবস সাইকেল এখানে হইলে আমরা এইখান থেকে শক্তি পাচ্ছি, এজন্য বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস। এইবার আসি অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হলো, প্রতি অণু 2 কার্বন বিশিষ্ট 1 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, 2 কার্বন বিশিষ্ট একটা জিনিস দেখো, পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হয়েছে 2 কার্বন, বাকি যে একটা কার্বন সেটা কই গেল? এই যে সেটা কার্বন ডাইঅক্সাইড আকারে বেরোয় গেল। এবার কার্বন ডাইঅক্সাইড আকারে বেরোয় গেল, যে এটা হচ্ছে তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড, এইটাই কিন্তু আমাদের সেই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখছো কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হচ্ছে? আমরা এই জন্য কার্বন ডাইঅক্সাইড বের করছি আর নাক দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছি। গেল। আচ্ছা, এটা তবে সর্বসময় বিক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এটা হচ্ছে কোথায়? এই আগে মনে হতো সাইটোপ্লাজমে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটছে। তো এইবার ক্রেবস এইটা আবিষ্কার করে, এজন্য এটাকে ক্রেবস সাইকেল বলে। আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং ক্রেবস সাইকেলে অংশগ্রহণ করে। এই চক্রের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এই চক্রে একমি অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NaDH2, 1 অণু FADH2, 1 অণু GTP গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি করে। অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড গেল, এগুলা
প্রাণী কোষে ক্রেবস সাইকেল কখনো জিটিপি পরিবর্তে এটিপি তৈরি হতে পারে, কিন্তু প্রায় সমস্ত ক্ষেত্রে জিটিপি। এগুলো তো তুমি বুঝতে পারতেছো। এইবার কি হচ্ছে, ক্রেবস সাইকেলে যে তোমার এই যে এখানে কিছু কমপ্লেক্স ফর্ম তৈরি হয়েছে, NADH2 হইছে, তারপরে FADH2 হইছে, জিটিপি হইছে, এই যে জিনিসগুলা, এগুলা কি হইছে, এগুলা সব যায় তোমার এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকবে। এইবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, এ কি করবে, এখান থেকে তোমার এই যে সবগুলাই ফসফেটে নিয়ে চলে আসবে, এনে এটিপি গঠন করবে। ঠিক আছে, এইবার এই এটিপি থেকে আমরা মেইনলি শক্তি পাই। আচ্ছা, তো তোমার হচ্ছে ক্রেবস সাইকেলটা কই, ক্রেবস সাইকেল দেয়নি? আচ্ছা, ক্রেবস সাইকেল তো দেয়নি। ক্রেবস সাইকেলটা একটু জটিল, হ্যাঁ, এই জন্য এটা দেয় নাই। ক্রেবস সাইকেল তো এখানে না, ক্রেবস সাইকেলটা জটিল, এই জন্য এটা দেয় না এখানে। ক্রেবস সাইকেলের মানে অনেক বেশি, 8টা ধাপ, আর এর ধাপ তো কম। এটা তো একদম জাস্ট মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে কি হচ্ছে, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ থেকে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এখানে 2 কার্বন, একটা কার্বন ডাইঅক্সাইড আকারে বেরোয় যাচ্ছে, অ্যাসিটাইল কোয়ে চলে যাবে ক্রেবস সাইকেলে। আর এটা হচ্ছে এই জায়গায় একই প্রসেস এই পাশে। তাহলে তোমার এটা তো সহজই আছে। আচ্ছা, এই যে শকটা তোমার মনে থাকছে না, তো শকটা আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা দেখলাম গ্লাইকোলাইসিসে কি ছিল, কার্বনের হিসেবটা মনে রাখবা, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ভুল হবে না। গ্লাইকোলাইসিসে 6 কার্বন বিশিষ্ট কার্বন গ্লুকোজ ঢুকছিল, সেইখান থেকে আমরা পাইছি 3 কার্বন বিশিষ্ট, তার মানে দুইটা পাবো পাইরুভিক অ্যাসিড পাইছি। এবার প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিডে একটা করে NADH2 তৈরি হয়েছে, তাহলে আমার দুইটা। আর একটাই 2টা করে এটিপি গেছে, তার মানে আমি 4টা এটিপি পাচ্ছি টোটাল। এর মধ্যে 2টা এটিপি আমার খরচ হয়ে যাচ্ছে গেলে, তাহলে আমার টোটাল গেইন কত, টোটাল গেইন 2টা এটিপি আর হচ্ছে 6 অণু। ও, আর NADPH2 এইটা থেকে প্রত্যেকটা আসবে 3টা করে, তাহলে দুইটায় আসছে মোট 6টা, আর এই দুইটা মোট 8টা। ও, মোট 40টা উৎপন্ন হয়, আমি ফার্স্ট একটু ভুল বলছিলাম। মোট 40টা উৎপন্ন হয়, 2টা খরচ হয়, আর 38টা আমাদের শরীরে কাজে লাগে। এইবার এরপরে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু, অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হচ্ছে, আমরা দেখছি 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড যাবে, আর এইখান থেকে 6টা এটিপি পাবো। প্রত্যেক পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি 3টা করে। তো সেটা এখানে লিখছে। ক্রেবস সাইকেলে কি করছি, ক্রেবস সাইকেলে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু জিটিপি। এখন 2 অণু জিটিপি থেকে 2টা এটিপি পাচ্ছি, তার মানে প্রত্যেক জিটিপি থেকে একটা এটিপি পাওয়া যায়। 2টা FADH2 থেকে প্রত্যেকটায় 2টা করে পাওয়া যায়, এইগুলা মুখস্থ করলে হয়ে গেল। দেখো, জিটিপি থেকে একটা, জিটিপি থেকে একটা এটিপি পাবা, বুঝতেই তো পারতেছি আছে কি জিটিপি। তাহলে এ তো জিটিপি, শুধু ওই গুয়ানোসিনকে সরাই যদি এখানে ঢুকাই দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে এটিপি। তাহলে এটা তো আমার বাড়ার কোনো লক্ষণ নেই, তাহলে এটা কেমনে বাড়বে, বাড়তে পারবে না এটা, সুতরাং এটা একটা 1 অণু থেকে 1 অণুই হবে। তাহলে 2 অণু জিটিপি থেকে 2 অণু এটিপি পাবো। আর 2 অণু FADH2, FADH2, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা মুখস্থ, এখানে হচ্ছে তোমার পার FADH2 থেকে 2টা করে আসবে, তাহলে 2টা থেকে 4টা। 6 অণু NADH2, NADH2 থেকে 3টা করে আসে, তাহলে 3টা করে NADH2, 6 অণু আছে, তাহলে 318টা। তাহলে মুখস্থ তো করার দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করবা কোনটা থেকে কয়টা আসে। জিটিবি থেকে একটা আসবে, FADH2 থেকে 2টা আসবে, NADH2 থেকে 3টা আসবে, হয়ে গেল। তাহলে 6টা উৎপন্ন হচ্ছে, তাহলে 318টা। 2টা উৎপন্ন হচ্ছে, তাহলে 2 দুগুণে 4টা। এর 2টা উৎপন্ন হচ্ছে, 2টা 2টা। আর 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এই সেই 4টা। তাহলে আমি এখান থেকে টোটাল যোগ করলে পাচ্ছি 6 আর 2 8টা, 8 আর 2 10, আর 6 16, 17 18 19 20, 20 21 22 23 24টা। 24 আর 18 কত, 8 আর 4 12, 2 হাতে, এই ভুল হয়ে গেছে তো, আমি তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কেও গুনে ফেলাইছি এর মধ্যে, এই জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটিপি কয়টা হচ্ছে, আমরা এটিপি দেখি। এটিপি হচ্ছে এখানে 6টা, এখানে 2টা, তাহলে 6 আর 2 8টা। 8 আর এখানে আছে 6টা, তাহলে 8 আর 6 কত, 14টা। তাহলে এখানে গেল, এই পর্যন্ত পেলাম 14টা। 14টা আর 18টা কত হয় বলো?
এই 18 আর 2 20, তাহলে 14 আর 20 কত? 34, তাই তো? এবার 34 আর এই 4, তার মানে 38, তাহলে 38টা এটিপি। আর কি পাচ্ছি? 6 অণু কার্বন ডাই অক্সাইড। এই যে একটা NaDH2 থেকে 3টা এটিপি, FADH থেকে 2টা, একটা GTP থেকে একটা এটিপি। তাহলে এই যে সহজ জিনিস, শুধু তোমার মুখস্থ রাখতে হবে এখান থেকে কোন ধাপে কয়টা কি উৎপন্ন হচ্ছে। তাই এটাও যদি তুমি একটু সিস্টেমেটিক্যালি পড়ো তাহলেও তুমি বুঝতে পারবা, যদি বুঝে পড়ো। প্রথমে 6টা কার্বন ছিল, তাহলে 6টা কার্বন থেকে আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়েছে। প্রত্যেক পাইরুভিক অ্যাসিড থেকে একটা NaDH2, 2টা এটিপি তৈরি হবে। তাহলে 2 অণুতে 2টা NaDH2, 4টা এটিপি হলো, আর 2টা খরচ হয়ে যাবে। এইবার এই জায়গায় যে পাইরুভিক অ্যাসিড পাইলাম, সেই পাইরুভিক অ্যাসিডটা তো অ্যাসিটাইল কোয়ে উৎপাদনে হেল্প করছে, মানে মূল উপাদান তো পাইরুভিক অ্যাসিড, তার মানে এই পাইরুভিক অ্যাসিড আমরা খরচ করে ফেলছি, সেটাই গেল। এইবার আমার পাইরুভিক অ্যাসিড থেকে এই এই যে পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট, তাহলে একটা কার্বন বেরিয়ে যাচ্ছে, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন বেরিয়ে যাবে, তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেলাম, আর 2 অণু অ্যাসিটাইল কোয়ে পেয়ে গেলাম। আর এইবার এইখান থেকে ভাঙার সময় প্রত্যেকটাই একটা করে NaDH2 তৈরি হয়, 2টা থেকে 2টা NaDH2 হয়ে গেল। এইবার 2টা অ্যাসিটাইল কোয়ে আসবে ক্রেবস সাইকেলে। এইবার 2টা যখন অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে ঢুকবে, তখন প্রত্যেক অ্যাসিটাইল কোয়ে ছিল 2 কার্বনের, তাহলে 2টা কার্বন হচ্ছে একটা একটা অ্যাসিটাইল কোয়েতে ছিল 2টা কার্বন, তা সেই 2টা কার্বন তো বেরোয় যাবে, আমার তো দরকার শুধু এটিপি। তাহলে সেই কার্বন কিভাবে বেরোবে? হচ্ছে প্রত্যেকটায় এক একটা করে কার্বন ডাইঅক্সাইড হবে, তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে যেহেতু 2 কার্বনের ছিল, তাহলে 2 কার্বন দিয়ে একটাই 2 অণু, তার মানে 2টায় 4 অণু কার্বন ডাইঅক্সাইড গেল। আর কি তৈরি হচ্ছে? প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা করে তোমার NaDH2 আসবে, তাহলে 2টা থেকে আসতেছে আমার 6 অণু, একটা FADH2 পাবো, তাহলে 2টা থেকে পাচ্ছি হচ্ছে 2টা FADH2, একটা GTP পাবো, 2টা থেকে পাচ্ছি 2টা। এইবার আমি যেহেতু এই এই প্রসেসে ঢুকার সময় আমি 2 অণু অ্যাসিটাইল কোয়ে দিছিলাম, আমার মূল যে আমার বিক্রিয়ক সেটা ছিল 2টা অ্যাসিটাইল কোয়ে, তো সেইটা আমার খরচ হয়ে যাচ্ছে, সেটা দিয়ে দিলাম। এইবার এখান থেকে যেটা আলটিমেটলি পাইলাম সেটা এখানে লিখে দিলাম, তাহলে এটা তো খুবই সহজ হয়ে গেল। বুঝছো? আচ্ছা, এখানে কি আর কোনোটাই সমস্যা আছে নাকি? ওকে, তাহলে এবার আমরা ইয়েতে চলে যাই। ওটা কত? 170? 100। হুম, আচ্ছা এখান থেকেই যাই। আচ্ছা, এটা তো পড়াইছিলাম যে হচ্ছে লিউকোসাইট, এটা তো পড়াইছিলাম যে হচ্ছে ফ্যাগোসাইটোসিস কি, সেই প্রক্রিয়াটা। ফ্যাগোসাইটোসিস মানে গিলে ফেলা। বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে, এর মধ্যে যে আমাদের শ্বেত রক্তকণিকা থাকে, হোয়াইট বিসি, সে কি করে? গ্রানিউলস এক্সক্রিয়েট করে। সেই গ্রানুলস গুলো কি করে? জীবাণু বা অ্যান্টিজেন যখন বাইরের ফরেন পার্টিকেল আমাদের শরীরে অ্যাটাক করবে, তখন ও কি করবে? ওর যে ওয়াল, এই ওয়ালের শেপটাকে এমন ভাবে তৈরি করবে যেন ওই জীবাণুটা ওখানে ফিট হয়। মানে যদি জীবাণুটা থাকে সাপোজ ধরো এইরকম, তাইলে ও ওকে এইরকম ভাবে তৈরি করলো। ধরো জীবাণুটার শেপটা হচ্ছে গোল, তখন ও এই গোলটাকে এইরকম ভাবে তৈরি করবে। যদি এই এই জীবাণুটা এরকম থাকে, এরকম থাকে, এরকম আছে ধরো, এইরকম আছে ধরো, তাহলে ও ওর শেপটাকে এইরকম ভাবেই তৈরি করবে। তো এই এই যে অ্যান্টিজেন বা জীবাণুর, এর গঠন অনুযায়ী ও শেপকে চেঞ্জ করে করে এবার আস্তে 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 ওর মধ্যে গিলে ফেলবে। গিলে ফেলে এবার ও ওর যে সৈন্য আছে, শ্বেত রক্তকণিকার যে সৈন্যগুলা, এরা কি করবে? ওর মধ্যে ছেড়ে দিবে, দিলে ওরা কি করবে? ওকে ঘিরে ধরবে। ঘিরে ধরে এই জীবাণু যে বাইরের সেল ওয়াল আছে, এই সেল ওয়ালকে রাপচার করবে, ভেঙে ফেলবে, ডিগ্রেডেশন করবে, করে এটা নষ্ট করে দিবে।
এবার যেই এই সেল ওয়াল ভেঙে ফেলবে, তখন এই জীবাণুর ভিতরে যে ডিএনএ টিএনএ গুলো থাকবে, এগুলো বাইরে বেরিয়ে আসলে মেরে ফেলবে, ফেলে আস্তে আস্তে জীবাণুটা ধ্বংস করে ফেলবে। এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ওকে। হুম। এত এত পিছে ও, মানে হচ্ছে টার্মসই তাই। হ্যাঁ, ব্লাড গ্রুপিং তো বুঝাইছিলাম, এটা বাদ। আচ্ছা, আর হার্ট তো খুব ভালো করে বুঝাইছি, হার্টে তো সমস্যা নাই। আচ্ছা, হার্ট অ্যাটাক, বাতজ্বর। ওকে। 170? 200? আমি তো 100 শুনলাম। 200 কত? 263। 63। হ্যাঁ, 263। হ্যাঁ, পেয়েছি। পেঁচানো পেঁচানো জিনিস। আচ্ছা, তো জীবের বংশগতি। বংশগতি মানেই হচ্ছে ডিএনএ। ডিএনএ কেন? ডিএনএ আমাদের বংশগতির ধারক ও বাহক। ধারক ও বাহক কেন? বিষয়টা হচ্ছে, একটা ডিএনএ এর মধ্যে যে কোড কোড করে, এই যে কোড, এখন মনে করো এইগুলা এক একটা জিন। তো ডিএনএ কি, জিন কি, এগুলা সব আমি বলছি। ওকে। এখন আগে বলি আরএনএ। আরএনএ কি করে? হুম, এটা হচ্ছে আরএনএ। এটাকে বলে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ এটাকে বলে। আচ্ছা, যাই হোক, তো আগে আমরা হচ্ছে বেসিকটাকে বুঝে নিই। প্রথমত হচ্ছে আমাদের সেল। সেলের মধ্যে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকবে ক্রোমোজোম। ক্রোমোজোমটা হচ্ছে সুতাকৃতির, এই ক্রোমোজোমই হচ্ছে ডিএনএ। এখন আমাদের শরীরে অসংখ্য লম্বা ডিএনএ কে আমরা যদি মানে অনেক পেঁচায় পেঁচায় সুতার মতো করে পেঁচাই, লাটাইয়ের মতো, সেটা হচ্ছে আমরা এই যে ক্রোমোজোম। তো এটা কিভাবে, এই লাটাইটা কোনটা, এখানে লাটা হিসেবে কাজ করে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এই ডিএনএ কে পেঁচিয়ে রাখতে হেল্প করে। এইবার এই ডিএনএ থেকে আমরা যদি একটা সেগমেন্ট আলাদা করি, আলাদা করে সেটাকে যদি বড় করি এই অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে, তো দেখতে পাবো আমরা এরকম দুইটা স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডের মধ্যে আমাদের কিছু বেস সিকোয়েন্স আছে। বেস সিকোয়েন্স থাকে হচ্ছে এটিজিসি। এ টির সাথে বন্ড করে থাকে ডাবল বন্ড দিয়ে, আর জি ট্রিপল বন্ড দিয়ে সির সাথে বাইন্ড করে থাকে। এটিজিসি কি? এটা হচ্ছে বেস। বেস কি আমি গতদিন এটার স্ট্রাকচার তোমাকে দেখাইছিলাম, বুঝাইছি গতদিন, যে নিউক্লিওসাইড তৈরি করে। নিউক্লিওসাইড থেকে আমাদের বেস সিকোয়েন্স গুলো আসে, নাইট্রোজেন বেস। সেটা তো মনে আছে নাকি? আচ্ছা, তো এইবার আমার এই ডিএনএ, ডিএনএ এর মধ্যে মূল কাজটা করে কে? ডিএনএ এর মধ্যে এই যে সিকোয়েন্স গুলা থাকে, এগুলা অনেক অসংখ্য কাজ আছে। কাজ না থাকলে এক এক একটা জীবের পুরো বৈশিষ্ট্যকে ধারণ করতেছে একটা ডিএনএ, তার মানে সে তো আর নর্মাল কিছু না। এর মধ্যে যে জায়গাটুকু হিউম্যান বডিকে কোট করে, সে কোট করে যেটুকু বা বৈশিষ্ট্য প্রদান করে, সেটাকে জিন বলে। সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট শোজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান। কিন্তু এইখানে যে তোমার হচ্ছে যে লোকেশনে এই জিনটা অবস্থিত, সেই লোকেশনকে বলা হয় লোকাস। গত ক্লাসে ছিল এটা, লোকাস। তাহলে লোকাস কোনটা? যেখানে জিনটা অবস্থান করবে। এবার জিনটা আসলে কি করে, মানে এটা কি, কোন কাজ করলো, যে যার জন্য আমাদের হচ্ছে চোখ তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, নাক তৈরি হচ্ছে, এর আসলে কি করে, এটা কি?
করেটা হচ্ছে এ, মনে করো সাপোজ এইখানে এ টি সি আছে, এর এগেনস্টে এই পাশে আছে টি এ জি। এইবার এইটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি করে, এর শরীরের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া আছে, সেসবের দিকে যাচ্ছি না। ও হচ্ছে এই ডিএনএ কে ঠিক স্পেসিফিক সিকোয়েন্সে বাইন্ড করবে, করে এই জায়গায় ওর একটা কোড দিবে, দিলে ওর ভিতরে মেসেঞ্জার আরএনএ তখন এই আরএনএ এর কি হয়, আরএনএ হচ্ছে ইউ, ইউ থাকে আরএনএ তে, সি থাকে না। তো তখন ও শুধু সির পরিবর্তে ইউ নিয়ে এইখানে তিনটা কোড নিল, নিয়ে ও ভেসে ভেসে আমাদের যে প্রোটিন তৈরি হয় শরীরের যে অঙ্গে সেইখানে যাবে, যে ও বলবে এই কোড আসছে, এইবার তুমি এই কোডের এগেনস্টে একটা প্রোটিন তৈরি করো, তখন এইখানে প্রোটিনটা তৈরি হবে। এইবার ওই যে প্রোটিনটা তৈরি হচ্ছে, এই প্রোটিন আমাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য দিবে। ঠিক আছে? আর প্রোটিন আমাদের কোথায় তৈরি হয় এটা তোমার লাগবে না এটা এখন, তবে জেনে রাখো রাইবোজোমে। যদি আসে কখনো, শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়, আর প্রোটিন সংশ্লেষণ হয় রাইবোজোমে। তো এইবার এইবার এ রাইবোজোমের কাছে যে বলে প্রোটিন তৈরি করো, তখন সে করে বেশি বেশি। তো এইটা হচ্ছে টোটাল প্রসেসটা, এটা আমরা, তো এবার দেখি আমাদের, আর এগুলার ডিটেলস তো আমি তোমাকে গতদিন দেখাইছি, স্ট্রাকচার সহ দেখাইছি, তো এগুলা তো মনে আছে তাই না? এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম আর 5 প্রাইম 3 প্রাইম। এইটা কি, আমরা বলছিলাম যে ডিএনএ এর স্ট্র্যান্ড থাকে কমপ্লিমেন্টারি, মানে একটা যেদিকে আর একটা থাকে তার উল্টো দিকে। তো এইটা বোঝাই যাচ্ছে এই 3 প্রাইম 5 প্রাইম। 3 প্রাইম 5 প্রাইম কি, এইটার যখন আমি তোমার স্ট্রাকচার বুঝাইছিলাম তখন আমি দেখাইছিলাম যে হচ্ছে এর স্ট্রাকচারে তোমার কার্বনের নাম্বার ছিল। এইরকম ভাবে আমি যখন স্ট্রাকচারটা আঁকাইছি তখন এখানে কার্বনের নাম্বার দেখাইছিলাম, যে 1 2 3, মনে আছে? 4 5। তো এই 3 প্রাইম মানে হচ্ছে এইরকম একটা কার্বনের 3 প্রাইম পার্টটা, মানে 3 পার্টটা ফাঁকা আছে, আর 5 প্রাইম মানে হচ্ছে 5 পার্টটা ফাঁকা আছে। এইখানে আর একটা স্ট্যান্ড এসে বসতে পারে, এই জন্য এটাকে 3 প্রাইম 5 প্রাইম বলে। এটা জাস্ট অল্প একটু ধারণা। তো এই যে আমি এইভাবে দেখাইছিলাম যে দেখো, এইখানে আমার এইটা হচ্ছে সেই বলেছিলাম মানে আমার যে 5 কার্বন বিশিষ্ট যে সুগার, সেটাকে আমরা সাইকেল রিং আকারে লিখছি, এটা সেইটা। আর দেখো এর এই পাশটা যেখানে আছে, এর এই পাশটা তার বিপরীত দিকে, এর এই নিচের সমান পাশ এর উপরে চলে গেছে, তার মানে এইটা যদি আমার যে সেগমেন্টে আছে এটা তার বিপরীত। এইটাই বলছে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স। আর এইখানে আরেকটা জিনিস আছে, যে হচ্ছে এই যে হেলিক্সের পূর্ণ ঘূর্ণন 34 অ্যাঙ্গস্ট্রম। একটা হেলিক্সের এই যে ঘূর্ণন এইটা মাপছে, এটার এই, আর হচ্ছে 20 অ্যাঙ্গস্ট্রম হচ্ছে হেলিক্সের ব্যাস, এইখান থেকে হেলিক্সের ব্যাস কার্ভ 20 অ্যাঙ্গস্ট্রম। তো গেল, এইখানে হচ্ছে আর তো কিছু নাই, আর তো সবই বুঝাই দিছি। আর আরএনএ তো বললামই একই বিষয়। আর আরএনএ মানবদেহে কি কাজ করে সেইটা বুঝালাম। আর কোন কোন জীবে শুধু আরএনএ আছে, তাদের ডিএনএ নাই, তাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস, যেমন করোনা ভাইরাস, টিএমবি ভাইরাস, এগুলা নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। জিন গেল, এই যে জিনের লোকাস, লোকাস মানে যেখানে জিন অবস্থান করে, তার মানে এখন এইগুলা পড়বা একদম তোমার কাছে মনে হবে ডাল ভাত, কারণ এগুলা সব তুমি জানো, এই লোকাস কি, জিন কি, সবই জানো। তাহলে তুমি এগুলো জানো মানে এখন তোমার কাছে এগুলো মনে হবে ডাল ভাত। এই যে এইটা আমার যেটা তোমাকে একটুখানি মেসেঞ্জার আরএনএ দিয়ে বুঝালাম, এইটা এই যে এইটা আছে, এটা কি এটা যদি না বুঝাইতাম এটা তুমি কেমনে বুঝতে?
যে ডিএনএ কি করছে, ডিএনএ আমাদের মেসেঞ্জার আরএনএ কে কোড পাঠাচ্ছে, সেই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের কাছে বলছে এইবার এই প্রোটিন তৈরি করো, যে এখন চোখের প্রোটিন তৈরি করো, তাহলে চোখ তৈরি হবে। তখন চোখ তৈরি হচ্ছে, চোখটা কালো হচ্ছে না বিড়ালের মতো চোখ হচ্ছে? তো কালো হচ্ছে। তাহলে ডিএনএ বলে দিচ্ছে যে ওর জিনে কিন্তু কালো চোখ আছে। তাহলে বা ধরো আমি এখন বললাম যে একটা মানুষ আফ্রিকায়, তাহলে আফ্রিকার মানুষের ডিএনএ বলবে ওর আরএনএ কে যে এ কিন্তু আফ্রিকার মানুষ, একে তুমি হচ্ছে এখন ওর গায়ের রং কালো তৈরি করো। আরএনএ যে প্রোটিন তৈরি করার সময় বলে দিবে যে এখানে কালো প্রোটিন দিয়ে দাও, এইবার তখন ওর রংটা কালো তৈরি করে ফেললো। আবার যদি অস্ট্রেলিয়ান মানুষদের যে বলে তখন বলবে যে এদের, বা ইংল্যান্ডের মানুষদের বলে তখন বলবে এদের ফর্সা করো আর চুলের রং বাদামি করে দাও, তখন সেই অনুযায়ী প্রোটিন তৈরি হবে। তাহলে মূল বংশ পরম্পরায় আমার যে হচ্ছে তোমার ক্যারেক্টার সেটা বহন করছে ডিএনএ, ডিএনএ দিচ্ছে আরএনএ এর কাছে কোড, আরএনএ যে প্রোটিন তৈরি করছে। এইটা হচ্ছে টোটাল প্রসেস, বোঝা গেছে?